সকাল থেকে আমার হেভি আনন্দ হচ্ছে। কেন? যখন জানতে পেরেছি কায়রা এখানে ফিতে কাটতে আসছে, আমি ওর বিরাট বড় ফ্যান। আমি শুধু চাই ওর সাথে একটা সেলফি হোক। আরে আরে আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। অনেক ধন্যবাদ বাবা। আপনি কোথায় যেতে চান? বাবা, একটা কাজ করবে আমার? হ্যাঁ বলুন। আমাকে ওই ওই ভেতরে পৌঁছে দাও। হ্যাঁ, হ্যাঁ, চলুন। চলো চলো। কি হয়েছে বাবা? সবকিছু ঠিক আছে তো? আঙ্কেল, হয়তো এই আওয়াজটা আপনার স্টিকের জন্য হচ্ছে। আচ্ছা এটাকে সাইডে রেখে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আপনি যেতে পারেন। আমার লাঠিটা আমায় দাও। এই নিন আপনার লাঠি। আস্তে আস্তে সাবধানে। এমনিতে আপনি কোথায় যেতে চান? আমি পৌঁছে দিচ্ছি। ওখানে আছে না, আমার কায়রা আসছে। হ্যাঁ হ্যাঁ, ও তো এখানে আসছে। ব্যাস, ওর সাথেই দেখা করতে এসেছি। ম্যাডাম, একটু বলুন আপনার কেমন লাগছে এখানে এসে? আজকে আপনি এখানে এসেছেন, এত লোকের ভিড়, কি মনে হচ্ছে? হ্যাঁ, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, একটা ছোট্ট বাইট দিয়ে দেন। ম্যাডাম 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 প্লিজ। ফ্রেন্ডস, সমস্ত এক্সিট সিল করে দাও। এই কি হলো? রোহিত রোহিত, ধর ধর ধর, ওই বুড়োটাকে ধর। চলো চলো, পালাও সবাই এখান থেকে। চলো চলো চলো, গুলি চলেছে, চলো পালাই এখান থেকে। দাঁড়া বলছি। এটা কি করে সম্ভব? হ্যাঁ, 70 বছরের একটা বৃদ্ধ লোক সবার সামনে এই মেয়েটাকে গুলি করে দিল, আর গুলি করে এখান থেকে পালিয়ে যায়, আর কেউ ধরেও নি ওকে। স্যার, আমিও এটা ভেবে অবাক যে এটা হলো কি করে। কিন্তু বুড়ো লোকটা দৌড়চ্ছিল ইয়াং লোকের মতো, অনেক জোরে। ওর হাতে বন্দুক দেখেছো তুমি? না স্যার, গান তো দেখিনি, কিন্তু কোনো গন্ডগোল নিশ্চয়ই ছিল। ও যখন আসছিল হাঁটতে পারছিল না, তারপর লাঠি ফেলে এমন ভাবে দৌড়লো যেন রেসে পার্টিসিপেট করেছে। কারণ ওই লোকটা বুড়ো ছিল না, ইয়াং ছিল। স্যার
দুটো গুলি লেগেছে, কোনো এক্সিট হোল নেই, তার মানে বুলেটস বডির ভিতরেই আছে। বুলেটটা যে ডিরেকশনে লেগেছে সেই অনুযায়ী তো গুলিটা এখান থেকেই চালানো হয়েছিল। কিন্তু এত ভিড়ের মধ্যে কেউ বন্দুক কেন দেখতে পেল না? আর এরকম কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও কেউ গান ভিতরে কিভাবে নিয়ে এলো? স্যার হ্যাঁ, স্যার এখানে যতগুলো মিডিয়া এসেছিল তাদের ফুটেজ, এখানে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজ, আর এই ক্যামেরা ফোন স্যার, এরও ফুটেজ আমি বার করেছি আর সব রেডি করে রেখেছি স্যার। একটা একটা করে প্লে করো। ফুটেজ দেখে তো মনে হচ্ছে গুলি ওই দিক থেকেই চলেছে যেখানে এই বৃদ্ধ লোকটা দাঁড়িয়েছিল, কিন্তু কোথাও ওর হাত দেখা যাচ্ছে না, আর না বন্দুক। লুকিয়ে গুলি চালানো হয়েছিল, হয়তো বন্দুকটা কোমরের কাছে রেখেছিল, এই জন্য কেউ সেটা দেখতেও পায়নি। ওয়াচম্যান সত্যি কথাই বলছিল, এই বুড়োটা এমনভাবে দৌড়চ্ছে যেন মনে হচ্ছে কোনো রেসে যাচ্ছে। পঙ্কজ, দেখো তোর কোনো ক্লিয়ার শট পাওয়া যায় কিনা, কোনো ক্লোজ আপের। ওকে স্যার। মানছি যে ওই বয়স্ক লোকটা এই মেয়েটার ওপর গুলি চালিয়েছে, কিন্তু এটা কি করে সম্ভব যে এত টাইট সিকিউরিটি আর এই মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও ও বন্দুক নিয়ে ভেতরে এলো আর ও ধরা পড়লো না? স্যার এই মলের সিকিউরিটি ভীষণ টাইট, মেটাল ডিটেক্টর দিয়ে আমি ওকে পাস করিয়েছিলাম। স্যার ওনার হাতে এই ওয়াকার ছাড়া আর কিছু ছিল না যেটা আমরা সন্দেহ করতে পারি। আচ্ছা, এমনটা নয় তো যে বন্দুকটা ডিসমেন্টাল করে এই ওয়াকারের মধ্যে লুকিয়ে এনেছিল, এখানে অ্যাসেম্বল করে আর তারপর ওকে শুট করে দেয়? স্যার ওরকম কিচ্ছু নয়, আমি সব সময় ওনার সঙ্গে ছিলাম। উনি তো এমন কিছু করেননি যাতে আমাদের সন্দেহ হতে পারে বা মনে হয়েছে উনি কিছু করতে পারেন। অভিজিৎ, ওয়াকার তো একদম নতুন। স্যার হুম, এই দুটো বুলেট শেল পেলাম। এ তো দেখছি অদ্ভুত বুলেট, মনে তো হচ্ছে কোনো বড় রাইফেলে। একটু বেশি কমপ্লিকেটেড কেস। একজন 70 বছরের বৃদ্ধ দৌড়চ্ছে, একটা ইনভিজিবল গান, আর এই অদ্ভুত রকমের দেখতে রাইফেলের গুলি। এটা তো শিওর যে ওই বুড়ো লোকটা কোনো বুড়ো ছিল না, সে কোনো অল্প বয়সী ছিল যে ছদ্মবেশীকে খুন করার জন্যই এসেছিল। একজন পেশাদার খুনি যে নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু কতদিন পালিয়ে বাঁচবে? অদ্ভুত ব্যাপার, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। স্যার আমারও। আসলে কারণ কি হতে পারে? বেশ কনফিউজিং না? সেটাই তো আমি বলছি সারিকা, খুব কনফিউজিং। কি কনফিউজিং সালুখে? বস, ওই অভিজিৎ একদম ঠিক বলেছে। ওই কেসটা রাইফেলেরই, আর এই বুলেটটা .228 রাইফেলের বুলেট। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই বুলেটটাকে কেটে .380 পিস্তলের বুলেটে কনভার্ট করা হয়েছে। কিন্তু ওতে লাভ কি ওর? ওর যদি .380 বুলেট প্রয়োজন ছিল, ও যেখান থেকে খুশি কিনতে পারতো। এত পরিশ্রম করার কি প্রয়োজন ছিল? সেইটাই তো আমি ভাবছি দয়া, এই জন্যই তো বলছি কনফিউজিং। আর শুধু এটুকুও নয়, আমরা ওই শেলসের থেকে কেবিএস এর কিছু ম্যাটারসও পেয়েছি। এবারে কেবিএসটা আবার কি? কেপটোলো নাইট্রাইট বুটাডিন স্ট্রেন। এটা একটা অয়েল বেস, তেলের ওপর বেস করা এক ধরনের প্লাস্টিক, খুব মজবুত হয়। ওই যে আমরা রোজকার জীবনে যে ধরনের প্লাস্টিকের জিনিস ব্যবহার করি, ওতে ব্যবহার করা হয়। বুঝে উঠতে পারছি না যে এই কেবিএস ম্যাটার বুলেটের সেলের ভেতর কিভাবে এলো।
এটা আবার হয়নি তো যে ওই বুলেটটাই ওই কেবিএস ম্যাটারের বক্সে রাখা ছিল, যেটার কারণে ওটা ভেতরে চলে আসে? সেটাও হতে পারে বস। আমাকে আরো কিছু টেস্ট করতে হবে। তাড়াতাড়ি করো সালুকে, ততক্ষণে আমরা ওদের সঙ্গে দেখা করি যারা একে ঘৃণা করত। হ্যাঁ, আই হেটেড কায়রা। ওর সৌন্দর্যের জন্য নয়, কারণ ওর ব্যবহারের জন্য। এত বাজে ছিল, এত অ্যাটিটিউড ছিল ওর, আমার ওকে একদম ভালো লাগতো না। আমার ফিল্ম অর্ধেকটা রেডি হয়ে গিয়েছিল, অনেক টাকার ইনভেস্টমেন্ট করে ফেলেছিলাম, আর এই কায়রা মাঝপথে ছবিটা ছেড়ে চলে গেল। আপনি তো জানেন স্যার, ফিল্মে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়। কায়রা ছবিটা ছেড়ে দেওয়ার পর অন্য কোনো হিরোইনও আমরা পেলাম না। আমি তো পথে বসে পড়লাম স্যার। ওকে হেড করবো না তো আর কি করবো স্যার? আমার লাইফটাকে পুরো বরবাদ করে দিয়েছে ও, পুরো ইন্ডাস্ট্রিতে আমার ইমেজ খারাপ করে দিয়েছে। চারদিকে এই গুজব ছড়িয়ে দিয়েছে যে আমি ওকে ভালোবাসি, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। আমার ক্ষমতায় কুলোলে কায়রার গলা টিপে দিতাম। আরে কাজের মাঝখানে ও হঠাৎ করে পেমেন্ট বাড়িয়ে দিল, আর তারপর আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলো। আসলে আমাদের কিছু পার্সোনাল ফটোগ্রাফস ওর কাছে ছিল, ওটা মিডিয়ায় দেবে হুমকি দিচ্ছিল। স্যার, আমি মায়ের শপথ করেছিলাম যে আমি কায়রার সঙ্গে কখনো কাজ করব না। ও আমাকে প্রমিস করেছিল যে ও আমার সঙ্গে একটা ইন্টারন্যাশনাল শো করবে। অ্যাজ পার দ্য কন্ট্রাক্ট ও আমার কোনো প্রমিস পুরো করেনি। হেভি ইনভেস্টমেন্ট হয়েছিল স্যার, আমার পুরো বরবাদ করে দিয়েছে আমাকে। ম্যাম, আপনি এটা বলুন যে আজকে সকালে 11:30টার সময় কোথায় ছিলেন আপনি? ও মাই গড, আপনারা এটা ভাবছেন যে কায়রাকে আমি মেরেছি? ম্যাডাম, প্লিজ স্টপ ওভার রিয়েক্টিং। ইউ থিঙ্ক আই এম আ কিলার, রাইট? ম্যাডাম, এটা আমাদের কাজ। আমরা যেটা আপনাকে জিজ্ঞাসা করছি তার জবাব আপনাকে দিতেই হবে। দেখুন আমাকে স্যার, আমি কতটা সুন্দর আর কোমল। আপনার মনে হয় আমি কারোর প্রাণ নিতে পারি? অভিজিৎ, ইয়েস স্যার। দয়া, স্যার, কি মনে করছো? স্যার, এখানে প্রায় প্রত্যেকের কাছেই কোনো না কোনো মোটিভেশন আছে কায়রাকে খুন করার। কে করেছে সেটা এখনো বুঝতে পারছি না। আর স্যার, এই মেয়েটার মতো সবাই যদি নাটক করতে শুরু করে তাহলে খোঁজ নেওয়া মুশকিল হবে। খুনি যেই হোক, সে খুব চালাক। দেখেছো কেমন ও সাবধানে প্রফেশনালদের মতন ওকে খুন করেছে। এটা আবার হয়নি তো যে এদের মধ্যেই কেউ কোনো প্রফেশনাল কিলারকে কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিল ওকে মারবার জন্য। কিন্তু একটা কথা স্যার এখনো বুঝতে পারছি না, এত টাইট সিকিউরিটি থাকার পরেও খুনি বন্দুকটা নিয়ে গেল কি করে ভিতরে? আমাকে জিজ্ঞেস করো না ভাই, বিপদের সময় আমিই তো তোমাদের সবচেয়ে কাজের লোক। তাহলে বলো, এদের মধ্যে কে আছে যে ওকে খুন করেছিল? না, সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, তাহলে? আমি এটা বলতে পারবো যে কায়রার প্রাণটা কি করে গেছে। আরে তাহলে বলো না। কায়রার মার্ডারের ক্ষেত্রে যে বন্দুকটা ব্যবহার করা হয়েছিল ওটা আসল বন্দুক ছিল না, ওটা ঘোস্ট বন্দুক ছিল। আরে কিন্তু ঘোস্ট গান কাকে বলে? ঘোস্ট গানটা আবার কি? বস, আমি ভাবছি যখন বুলেট নিজের হাতেই তৈরি করা যায় তাহলে বন্দুক কেন তৈরি করা যাবে না? দেখো, যদি নিজের হাতেই তৈরি করা যেত তাহলে ওটা মেটাল ডিটেক্টরে ধরা পড়তো তো। স্যার, যদি এই গান মেটালের তৈরি না হয়ে অন্য কিছু দিয়ে তৈরি হয় তো? সারিকা, গান তো মেটাল দিয়েই তৈরি হয়। আচ্ছা, মেনে নিলাম যে অন্য কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, তাহলে সেই গানটা যখন বুলেট ফায়ার হবে তখন গলে যাবে না? কেবিএস প্লাস্টিক। কেবিএস মানে যা ট্রেসেস আপনি ওই শেলের মধ্যে পেয়েছিলেন? ওই আমি কেবিএস প্লাস্টিকের ব্যাপারে যখন রিসার্চ করলাম তখন জানলাম যে এই কেবিএস প্লাস্টিক দিয়ে ফিলামেন্ট তৈরি করা হয়, সুতো, যেটা সহজে গলে না। আর এটা 3D অবজেক্ট বানানোর জন্য ব্যবহার করা হয়। যে কোনো নর্মাল প্রিন্টারে ইঙ্কের কার্টিলেজ থাকে, কিন্তু 3D প্রিন্টারসে ফিলামেন্ট পুলস থাকে। বস, মেডিকেল মডেল, আর্কিটেকচারাল মডেল, প্রস্থেটিক্স, আরো অনেক ধরনের নভেলটি আইটেমস ওই দিয়ে বানানো হয়। কিন্তু ডক্টর সালুকে এইসবের এই কেসের সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক আছে দয়া। এসো বস, এসো তোমাদের দেখাই। এই দেখো, এতে সবকিছু বুঝতে পারবে। বস, এটা একটা 3D প্রিন্টার, এটা আলাদা আলাদা জিনিস প্রিন্ট করছে, মানে বানাচ্ছে। তাহলে সালুকে তোমার কথা অনুযায়ী খুনি এই টেকনোলজি ব্যবহার করেছে? হ্যাঁ বস, বন্দুকের একটা একটা পার্ট প্রথমে 3D প্রিন্ট করা হয়েছে, তারপর সব কটা প্রিন্টকে একসঙ্গে জোড়া হয়েছে। আর এই জন্য এই গানসকে ঘোস্ট গানস বলা হয়, কারণ কোনো মেটাল ডিটেক্টরেই এটা ডিটেক্ট হয় না। কিন্তু যে বুলেটটা ছিল সেটা তো মেটালেরই ছিল, তাই না? এক মিনিট বস, এইটা আমার ঘড়ি।
সম্পূর্ণ মেটালের। এবার আমি এই ঘড়িটা পরে এই মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে যাব। এটা ডিটেক্ট করেছে। এবার এই ঘড়িটাকে আমি কেবিএস প্লাস্টিকের মধ্যে পুরে পাস করব। এই কেবিএস প্লাস্টিকের বক্সের মধ্যে ঘড়ি ঢুকে গেল, আর আমি মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে এটাকে নিয়ে যাচ্ছি। এটাকে কিন্তু ডিটেক্ট করেনি। আর বস, এত বড় একটা মেটালের ঘড়িকে যখন ও ডিটেক্ট করতে পারলো না, সেখানে বুলেট তো একটা ছোট্ট জিনিস, সহজেই পাস করে যাবে। হ্যাঁ, কিন্তু ও নিজে কিভাবে বুলেটটা বানালো? আরে বস, আমরা তো জানি একটা রাইফেলের বুলেটের বাক্স একটু বেশি বড় হয় একটা পিস্তলের বুলেটের বাক্স থেকে, আর এটা খুব সহজে সমস্ত গান পাউডার অ্যাবজর্ব করতে পারে। সেই কারণে প্লাস্টিকের বন্দুকের কোনো ক্ষতি হয় না, যাতে একাধিক ফায়ার করা যেতে পারে। একদম। তাহলে খোঁজ নিতে হবে এই 3D প্রিন্টার কার কার কাছে আছে। এটা একটু কঠিন কাজ। কেন? কারণ স্যার আজকাল 3D প্রিন্টার্স অনেক লোক ইউজ করে। কত স্কুল, কলেজেস, হসপিটালস, ইঞ্জিনিয়ারিং কোম্পানিজ, আর্কিটেক্ট সবাই ইউজ করে। তাতে কি হয়েছে? কেবিএস ফিলামেন্ট তো আছে, সেটা থেকে জানবো। এই রাস্তাটা একদম সঠিক, কারণ শুধু দুটো ধরনের ফিলামেন্ট হয়, একটা কেবিএস আর একটা বিএলএ। বিএলএ মানে ব্লেন্ডেড, আর এই বিএলএ খুব সহজেই দোমড়ানো মোচড়ানো যায়, আর এই বিএলএ খুব সহজে মার্কেটে অ্যাভেলেবলও বটে। কিন্তু কেবিএস এত সহজে পাওয়া যায় না। ব্যাস, তাহলে আমরা তাদের খোঁজ নেব যে কোন কোন লোকের, যাদের কাছে ওই 3D প্রিন্টার আছে যেটার মধ্যে কেবিএস ফিলামেন্ট ব্যবহার করা যায়। থ্যাংক ইউ ভেরি ইউ আর ওয়েলকাম। হ্যাঁ অভিজিৎ, কিছু জানতে পারলে? 4 জনের নাম পাওয়া গেছে যারা এই হোয়াইট কালারের কেবিএস ফিলামেন্ট 3D প্রিন্টার ইউজ করে। আকাশ, বীরেন, শৈলেশ আর রাজেশ স্পেক্টার ডিজাইনিং কোম্পানির। চলো লেগে যাই কাজে। আচ্ছা, এই ফিলামেন্টগুলো আপনারা কোন কোন প্রজেক্টে ইউজ করেন? এক্সকিউজ মি স্যার, আপনি কোথায় যাবেন? এখানে একটা অফিস আছে স্পেক্টার ডিজাইন কোম্পানি, ওখানে যাব। না না স্যার, এই নামে কিছু এখানে নেই। কি বলছেন? মনে হয় আপনি ভুল অ্যাড্রেসে এসেছেন। না না, অ্যাড্রেস তো একদমই ঠিক। এখানে 405 নম্বর ফ্ল্যাটে ওই কোম্পানিটা। না না স্যার, এখানে ওই রকম কোনো ডিজাইন ফার্ম নেই। আরে এই বিল্ডিংয়ে কেউ অফিস খুলতেও পারবে না। যদি ভুল করে কেউ এখানে অফিস খোলে, সোসাইটি ওর ওপরে ফাইন চাপিয়ে দেবে। এখানে কোনো বিজনেসের কোনো ওয়ার্কের পারমিশন নেই স্যার। আচ্ছা, এই 405 নম্বর ফ্ল্যাটে কে থাকে জানেন? হ্যাঁ স্যার, 405-এ একটা ছেলে থাকে, ওর নাম হচ্ছে আনন্দ। হ্যাঁ, এখানকার ভাড়াটে। স্যার, আপনি এভাবে ঢুকতে পারেন না, রেজিস্টারে এন্ট্রি করে দিয়ে যান। স্যার, এক্সকিউজ মি। ওই ছেলেটা কোন দিকে গেল আনন্দ? ফ্ল্যাটটাকে ভালো করে তল্লাশি করো, আর খুব সাবধানে। এই আনন্দ কিন্তু প্রয়োজনের থেকে বেশি চালাক, তাই যে কোনো রকম বিপদ হতে পারে। আরে
স্যার একটু ভেতরে আসুন, কিছু একটা পেয়েছি আমরা। কি পেয়েছো? এই দেখুন স্যার। লাইট অন করো পঙ্কজ। এখানে তো পুরো ওয়ার্কশপ খুলে রেখে দিয়েছে। ডক্টর সালুকে ঠিকই বলেছিলেন, এই আনন্দ বন্দুক তৈরি করার জন্য এখানে এক্সপেরিমেন্ট করছিল। এ দেখতে পাচ্ছ, ফিলামেন্ট। এটাই সেই ফর্মুলা যেটা দিয়েও এখানে 3D প্রিন্টিং বন্দুক বানাচ্ছিল। মনে হচ্ছে সবকিছু গলিয়ে বানাচ্ছিল এইসব। হয়তো এই বন্দুকটা বড় বুলেটের ফোর্স নিতে পারছিল না, এই জন্যও বুলেটটা কেটে ছোট বুলেট লাগিয়েছিল, যাতে এই বন্দুক থেকে বুলেটটা চলে আর কাউকে খুন করতে পারে। কি হলো তোমার? একে হসপিটালে নিয়ে যাও। ফ্রেডি, যাও তাড়াতাড়ি। মাই গড, এতেই হয়তো ওর সমস্ত ইনফরমেশন থাকবে। পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। খোলার তো কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, চলো নিয়ে যাই। কাম অন। আরো একবার ট্রাই করে দেখি। আলাদা আলাদা ফর্মুলা ট্রাই করছি, ডিফারেন্ট কোডিংস ট্রাই করছি, বাট ঋতু, কি হলো? কিছু জানতে পারলে? আই এম রিয়েলি সরি স্যার, আজ প্রথমবার আপনার সামনে কথা বলতে আমার লজ্জা করছে। দেখো, যাই হোক, লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, কিপ ট্রাইং। স্যার আমি ভীষণ ট্রাই করছি, আমি খুব চেষ্টা করছি এই ফিঙ্গারপ্রিন্ট পাসওয়ার্ডটাকে ক্র্যাক করার জন্য। নানা রকমের ফর্মুলা, ডিফারেন্ট টাইপস অফ কোডিং ইউজ করছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না স্যার। স্যার আমরা এর হার্ড ড্রাইভ বের করে অন্য ল্যাপটপে লাগিয়ে হয়তো অ্যাক্সেস করতে পারবো। না, আমরা এটা করতে পারবো না, কারণ যেই এই ফিঙ্গারপ্রিন্ট লক পাসওয়ার্ডটা সেট করেছে সে কিন্তু খুবই ক্লেভার। আর আমরা এখন এখন কি? স্যার আমরা 9 বার ইনকারেক্ট পাসওয়ার্ড অ্যাটেম্প্ট করেছি, একবারও কিন্তু পাসওয়ার্ড ক্র্যাক করতে পারিনি। যদি আর একবার আমরা ইনকারেক্ট পাসওয়ার্ড দিই তাহলে কি হবে? স্যার যদি এই 10th টাইমও আমরা ভুল পাসওয়ার্ড দিই তাহলে এই ল্যাপটপের সমস্ত ইনফরমেশন, সমস্ত ডেটা একেবারে ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। ড্যাম ইট! মানে আর একটা অ্যাটেম্পট আর সমস্ত পরিশ্রম বেকার। আই এম রিয়েলি সরি স্যার। দেখো, এগুলো হয় আমাদের সঙ্গে, এরকম হয়, তবে আরো একটা সুযোগ রয়েছে কিন্তু। হ্যাঁ, এবার কি করবো স্যার? তাই এবার এটা খোলার জন্য আমাদের খুনিকেই লাগবে। খুনিকে আমাদের দরকার নেই, একটা আঙ্গুলের ছাপ হলেই হবে। কিন্তু স্যার যদি খুনিকেই ধরতে না পারি তাহলে ওর আঙুলটা কোথা থেকে আসবে? সালুকে আছে না আমাদের সঙ্গে। ডক্টর সালুকে আমরা এক্স্যাক্টলি কি করছি? কাঁটা দিয়ে কাঁটা তুলছি দয়া। ওই ক্রিমিনাল টেকনোলজির ব্যবহার করেছিল না এইসব করার জন্যে। বস, আমিও ওর বিরুদ্ধে টেকনোলজিরই ব্যবহার করব। সবার আগে এই প্রিন্টারের উপর থেকে ওই খুনির যতগুলো আঙুলের ছাপ আছে সব আমি এই কম্পিউটারে সেভ করব। আর তারপরে ওই আঙুলের একটা 3D প্রিন্ট বার করব। আর যখন প্রিন্টটা রেডি হয়ে যাবে তখন যে ফিঙ্গারপ্রিন্টগুলো আমাদের কম্পিউটারে সেভ আছে তার থেকে বুড়ো আঙুলের ফিঙ্গারপ্রিন্টটা এই 3D প্রিন্টের আঙুলের উপর সেট করে দেবো।
দেখলে বস, এই তৈরি হয়ে গেছে আঙুল। এবার আঙ্গুলের থামে ইমপ্রেশন দিয়ে ওই ল্যাপটপটা আনলক করব আমরা। ওয়াও স্যার, এই ল্যাপটপে তো অনেক ইনফরমেশন রয়েছে। এটা ডার্ক ওয়েবের সাথে কানেক্টেড। ডার্ক ওয়েব? এটা কি? এই টার্মটা আগে কখনো শুনিনি। যেমন ক্রিমিনালদের জন্য আন্ডারওয়ার্ল্ড এক্সিস্ট করে, ঠিক সেরকমই ওয়েব এবং ইন্টারনেটের ক্রিমিনালদের জন্য ডার্ক ওয়েব থাকে। নানা ধরনের সাইবার ক্রাইম, আলাদা আলাদা ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি এখানে হয়। তো ওয়েবের আন্ডারওয়ার্ল্ড, ডার্ক ওয়েব। কিন্তু এই ইন্টারনেটে তো সবাই যে কেউ যা খুশি অ্যাক্সেস করতে পারে। এই ডার্ক ওয়েবে ইনভলভস ক্রিমিনালরা ধরা কেন পড়ছে না? স্যার, সাধারণ লোকেরা এই ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করতে পারে না। এর জন্য একটা আলাদা ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয়। স্যার, সেটার সাহায্য নিয়ে যারা যারা এটাতে অ্যাক্টিভ আছে তারাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারে। স্যার, এখানে নানা ধরনের ক্রাইম হয়, যেমন ড্রাগস, প্রস্টিটিউশন, কন্ট্রাক্ট কিলিং। আর সেই সমস্ত লোকেরাই এখানে থাকেন যারা ধরা দিতে চান না। ওই মিস্টার আনন্দ কি করছে ডার্ক ওয়েবে? স্যার, উনি একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার। উনি ওনার সার্ভিস বিক্রি করছিলেন এখানে। স্যার, দেখুন, এই যে ওনার ওয়েবসাইট ঘোস্ট অ্যাসাসিন। এবার যারা যারা এটাকে হায়ার করতে চান তারা প্রথমেই ডার্ক ওয়েবকে অ্যাক্সেস করবেন, তারপর এনার ওয়েবসাইটে লগ ইন করবেন। আর যাকেই ওনারা খুন করাতে চাইবেন, যেটাই টার্গেট হোক না কেন, তাদের সমস্ত ইনফরমেশন, সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে। তারপর কিছু অ্যাডভান্স পেমেন্টস, আর বাকি পেমেন্টটা কাজ হয়ে যাওয়ার পরে। আর একে কায়রাকে মার্ডার করার জন্য কন্ট্রাক্ট কে দিয়েছিল? স্যার, আমি চেক করে দেখছি। মৃত্যু নিয়ে যারা ব্যবসা করে তাদের আমরা ছাড়বো না। স্যার, কোনো একজন বিজনেসম্যান, মিস্টার মঙ্গেশ। মঙ্গেশ? তুই জানিস না আমি কি খুশি এখন। হ্যাঁ, সব গুছিয়ে নিয়েছি। আচ্ছা, একটা কাজ কর, আমি এক্ষুনি গাড়িতে বসছি আর সোজা এয়ারপোর্টে আসছি। চল, তুই ওখানেই দাঁড়া। মালদ্বীপস, আই এম কামিং। সরি মঙ্গেশ, তোমার মালদ্বীপের ট্রিপ আমি ক্যান্সেল করে দিয়েছি। এবার আমি তোমাকে শুধু সিআইডি বিউরোতে ভ্রমণ করাবো, তাও আবার টোটালি ফ্রি অফ কস্ট। কি করব আমি? বরবাদ হয়ে গেছিলাম আমি। শেষ করে দিয়েছিল ও আমাকে। কায়রা আমাকে শেষ করে দিয়েছিল। একটা হেভি অ্যামাউন্ট দিয়েছিলাম আমি ওকে ইন্টারন্যাশনাল শো এর জন্য। অ্যাজ পার কন্ট্রাক্ট ও কথা দিয়েছিল যে 3 ঘন্টা স্টেজে পারফর্ম করবে। কি করেছিল? শুধু 1 ঘন্টা পারফর্ম করেছিল। বরবাদ করে দিয়েছিল আমার শোটাকে ও। তাই ক্ষতিপূরণ করার জন্য তুমি ওকে মেরে ফেললে? আর তুমি এই কিলারকে কন্ট্রাক্ট কি করে করলে? আমি ওর মুখটা দেখিনি। আমার বন্ধু ওর রেফারেন্স দিয়েছিল। অনলাইনে আমি কন্ট্যাক্ট করে যার খুন করাতে হবে তার সব ডিটেলস, সব ইনফরমেশনস, ফটোগ্রাফস একটা ছোট ভিডিওতে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর ও নিজের কাজ করে দিয়েছে। তুমি ওকে কোনোদিনও দেখোনি? আমি ওকে কখনো দেখিনি। সবকিছু অনলাইনে হয়েছিল। এবার ওই আসল খুনিকে কি করে ধরবো স্যার? দা অভিজিৎ, একটা আইডিয়া এসেছে মাথায়। নমস্কার, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কায়রা মার্ডার কেস থেকে যে তথ্যগুলো আসছে। চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী কায়রা মার্ডার কেসে যে ল্যাপটপ সিআইডি পেয়েছিল, যার থেকে কিছু তথ্য পাওয়া যেত, সেই তথ্যগুলো মুছে গেছে। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন। শোনা যাচ্ছে যে সিআইডি যখন এই ল্যাপটপটা অ্যাক্সেস করার চেষ্টা করছিল, তো পাসওয়ার্ডের রং এন্ট্রি করার কারণে এর ডেটা এবং এর সমস্ত প্রমাণ ডিলিট হয়ে গেছে। মঙ্গেশ বাবু, এবার কন্ট্যাক্ট করো তোমার ওই ঘোস্ট অ্যাসেসিং এর সঙ্গে, যে তোমার কোনো কন্ট্রাক্ট আছে যে অন্য কাউকে তুমি মারতে চাও। কাকে? একে দেখুন,
আমার নাম নরেন্দ্র, আমি ফিল্ম তৈরি করি, আমি ফিল্ম প্রডিউসার। আমার একজন পার্টনার আছে, ওর নাম জসবিন্দর। ও পাঞ্জাবে থাকে। আমি চাই যে আপনি ওকে খুন করে দিন। আমি জানি যে এটা আপনি পারবেন। এর জন্য যে টাকা লাগে আমি দিতে রাজি আছি। জসবিন্দরের ফটো আর ওর ডিটেলস আমি পাঠাচ্ছি। এবার ওই ভিডিওটা পাঠিয়ে দাও তোমার ওই ঘোস্ট অ্যাসেসিনে। স্যার এই জসমিন্দরটা কে? স্যার আপনি আমাদের মধ্যে কাউকে জসমিন্দর বানাতে চান? জসমিন্দর এখনই আসবে, এসে গেছে বোধহয়। হ্যাঁ বস, কি ব্যাপার, ডেকেছো কেন? আচ্ছা আচ্ছা, আরে ভাই, এরকম মিটমিট করে হাসছো কেন? পরিষ্কার করে বলো না কেন ডেকেছো। দেখো থালুকে, তোমাকে আমার জন্য জসমিন্দর সাজতে হবে। বাট তোমার মতলবটা কি বলো তো? বলছি, ওই যে ঘোস্ট অ্যাসাসিন আছে না, কন্ট্রাক্ট কিলার, হ্যাঁ, ওকে ধরার জন্য একটা প্ল্যান করেছি। ওই প্ল্যানে তুমি ওর ভিকটিম হবে। না 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 না, আরে সালুকে যেও না, আমার কথাটা আগে শোনো। ওর ভিকটিম হবে আর ওই কন্ট্রাক্ট কিলার তোমাকে মারতে আসবে। আচ্ছা, মানে ও আমাকে মারতে আসবে আর তোমরা আমাকে বাঁচিয়ে নেবে। হ্যাঁ। আর মাঝখানে কিছু? আরে কিচ্ছু হবে না তোমার, আমরা আছি তো। তোমার ওপর তো আমার একদম বিশ্বাস নেই। আই এম সরি টু সে। না ভাই, আমাকে ক্ষমা করে দাও প্লিজ ভাই। আমি বলছি তো, আমি আমার ল্যাবে ঠিক আছি, কেন আমাকে ফাঁসাচ্ছ? না, তুমি করবে কি না? যখন আমি বাড়িতে পৌঁছলাম তখন রাত 11টা বেজে গেছে। আমি দেখলাম যে ও এই নিন, ওখানে যান। Hi guys, just give your attention here now. Famous Punjabi film producer জসপিন্দর জি আমাদের সাথে আছেন। আর কালকের খবরের কাগজ তো আপনারা পড়েছেনই যে উনি ওনার পরবর্তী পাঞ্জাবি ফিল্মের জন্য কাস্টিং করছেন, যার জন্য উনি মেল ফিমেল লিড ক্যারেক্টার, ভিলেন আর ক্যারেক্টার আর্টিস্টও খুঁজছেন। ওকে, তো আপনারা আপনাদের স্ক্রিপ্ট রেডি করে নিন, উনি এলো বলে। And let me tell you, he is a very very busy man. All the best. থ্যাংক ইউ। আরে স্যার চলে এসেছেন। আরে কেমন আছেন? নমস্কার। নমস্কার স্যার। হ্যালো বেবি। স্যার, দেখো বেবি, প্রথম ক্যান্ডিডেটকে 5 মিনিট পরে আমার ঘরে Okay, পাঠিয়ে sir. দাও। হ্যাঁ, Right. চলো ভাই, সত শ্রী আকাল, সত শ্রী আকাল। চলো চলো। একটু বসুন স্যার, আপনি একটু বসুন। আমি বলছি সব 5 মিনিট বসে যান, একটু বসে যান। আরে যখনই দরজা খুললো, আরে দরজাটা খুলছে না কেন ভাই? যখনই দরজাটা খুললো হ্যালো হ্যান্ডসাম, কোন ক্যারেক্টারের জন্য এসছো? স্যার, হ্যাঁ বেবি, স্যার ওরা রেডি আছে। হ্যাঁ তুমি পাঠাও পাঠাও পাঠাও। ওকে ওকে। আরে তোমাকে তো লিড করা দরকার বন্ধু। কি নাম তোমার? প্রতীক। প্রতীক। এক্সকিউজ মি, আমিও অডিশনের জন্য এসেছি। আপনার নাম কি? আগে সুরেশ। আপনি এখানে সাইন করে দিন। আঙ্কেল ফর্ম ফিল আপ করেছেন? আসুন আঙ্কেল, আপনার অডিশনটা সবার প্রথমে নিই। স্ক্রিপ্ট? স্ক্রিপ্ট ভেতরেই দিয়ে দেবে। তাহলে ইনি প্রথমে যাবেন? না, ওই হিরোইনের বাবার রোল তো, ওর জন্য পারফেক্ট, সেই কারণে। আচ্ছা আচ্ছা, আসলে আমি তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তাই। না না, আপনি তো হিরো ম্যাটেরিয়াল স্যার, আপনারটা পরে নেব। কোনো আসুন প্রবলেম uncle। না, কোনো প্রবলেম না। চলুন। সিনিয়র সিটিজেন ভাই, বোঝার চেষ্টা করো। এসব কি হচ্ছে?
কি চাইছেন আপনারা? আরে কিছু না, আমরা জানতে চাইছিলাম যে আপনি হাতে কি এমন ক্রিম লাগান যাতে আপনার স্কিনটা ইয়াংদের মতো লাগছে। চেহারা তো বুড়োর মতন, হ্যাঁ, কিন্তু এই হাতটা এখনো ইয়াং। এসব আবার কি কি সব বলছেন আপনারা? আপনারা কারা? দেখো কাকা, আমরা সিআইডি থেকে, বুঝেছো? সিআইডি? কিন্তু স্যার আমি তো কিছু করিনি। তুই কি করেছিস আর কি করিসনি এক্ষুনি জেনে যাবে। কি এটা? তো এই ছদ্মবেশে তুমি এখানে কেন এসেছিলে? এসব দাড়ি টাড়ি তুমি কেন লাগিয়েছিলে? হ্যাঁ, আরে বাবা, হ্যাঁ বলুন, রেডি হয়ে এসেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ স্যার আমি তো শুধুমাত্র একজন অ্যাক্টর। রঙ্গমঞ্চ থিয়েটারের বাইরে একজনের সঙ্গে দেখা হলো, ওই আমাকে বললো যে এখানে অডিশন চলছে, 60 বছরের একটা বুড়োর ক্যারেক্টার আছে, যদি আমি গেট আপ চেঞ্জ করে যেতে পারি তাহলে হয়তো আমি রোলটা পেয়ে যাব। তাছাড়া ও এটাও বলেছে যে প্রডিউসার স্যারের মিষ্টি খুব পছন্দ, তাই আমি সব থেকে নামি মিষ্টির দোকান থেকে এই মিষ্টি নিয়ে এসেছি। এখন তুমি এসো, কিছু জানতে পারলে আমরা তোমাকে ডাকবো আবার। যাও যাও, চলো। থ্যাংক ইউ। যাও। এই কিলার আমাদের সঙ্গে গেম খেলছে। আঙ্কাল খুব ভালো অডিশন দিয়েছে, রোল একদম পাকা। ডক্টর, ডক্টর সালুকে কি হলো? এসব কি করে হলো? হ্যাঁ, স্যার যখন আমি এখানে আসি তো অলরেডি এখানে লাশ পড়েছিল। কেউ ছিল এখানে? আমার এখানে আসার আগে শাড়ি পরে একজন বাইরে গেলেন। রবি, খেয়াল রেখো। ওই দাঁড়া বলছি, দাঁড়া। চল হ্যাট। আয় আয় আয়, সরো 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 সরো। দাঁড়া বলছি। ওই আয়, বসে পড়ো, তোমরা নিচে বসে পড়ো। ব্যাস, তোমার খেলা শেষ। ব্যাস, তোর ডার্ক ওয়েবের খেলা শেষ। ডক্টর সালুকে? স্যার শ্বাস নিচ্ছে না স্যার। অ্যাম্বুলেন্সে ফোন করো তাড়াতাড়ি। ডক্টর সালুকে? আরে দয়া, ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ? ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে ফেলে দিও না দা, ফেলে দিও না। আরে কি নাটক করছেন আপনি? হ্যাঁ, রক্ত কোথায়? জানেন কত ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভাই, তোমরা এত বড় বড় সব নাটক করছো আর আমি তাতে একটু অ্যাড করে দিলাম। স্যার আপনি এসব করলেন কিভাবে? আরে আমার নাম তো সালুখে না। এই দেখো, বুলেট প্রুফ জ্যাকেট। আর কিছু বলবো? এই আমার পাগড়িটা দেখো, এটাও বুলেট প্রুফ। আরে ভাই, এই যে চশমাটা দেখছো না, এটা হচ্ছে বুলেট প্রুফ গ্লাস, বুঝলে? আরো চমক দেবো। আর আমার এই যে দাড়িটা দেখছো না, দাড়িটার ভেতরেও রাখা আছে বুলেট প্রুফ। এসব তো ঠিক আছে স্যার, কিন্তু যদি আপনার জন্য আমাদের হার্ট অ্যাটাক হয়ে যেত তো?